ভাইয়ের একরকম বক্তব্য, দিদির আরেক রকম বক্তব্য। স্পষ্ট ফাটল যেন দেখা যাচ্ছে ভাই বোনের সম্পর্কে, দিদি আর ভাইয়ের সম্পর্কে স্পষ্ট যেন ফাটলের রেখা। ভাই বলছেন প্রার্থী অপছন্দ হয়েছে, পছন্দ হয়নি, অভিমান হয়েছে। দিদি বলছেন ভাই বলে স্বীকার করতেই চাই না, পরিচয় দিতে চাই না, আমি বিচ্ছিন্ন করে নিয়েছি নিজেকে, আমার কোনো পরিবার নেই। পরিবার নেই তাই নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূলের মাননীয় চেয়ারপারসন, আপনার কোনো পরিবার নেই? বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পরিবারের ব্যাপারটা অস্বীকার করে দিতে পেরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে উলটপুরাণ হয় কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কোনো তদন্ত শুরু করলে আপনি সরকারি মঞ্চ বা রাজনৈতিক মঞ্চ ভুলে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে, রক্ষা করতে, রক্ষা কবচ হিসেবে বারবার এগিয়ে আসেন কেন? তখন কি পরিবারতন্ত্র মনে আসে, না তখনও ভুলে যান, এমনি হঠাৎ করে অভিষেকের পাশে দাঁড়িয়ে পড়ে? এইসব নিয়ে বিশদে আমরা আসবো। রিপাবলিক বাংলার। হ্যাঁ বলো। আপনি কি নির্দলে দাঁড়াবেন? আমি সেটা দাঁড়াবো কি দাঁড়াবো না, দলের সঙ্গে কথা বলি, আমি কথা বলি। আর দল ছাড়ছেন না? দল ছাড়বো না। তাহলে এই অভিমানের কারণ কি বাবুনদা? অভিমান, মানুষের যেরকম অভিমান থাকে সেই অভিমানটা আমার ছিল, সেই অভিমানটা আছে। দলকে বলেননি কোনোদিন যে প্রসূন বন্দ্যোপাধ্যায় সিলেকশনটা ভুল হচ্ছে? সেটা তো বলেছি, দলকে বলেছি প্রসূন বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি ঠিক না, আচ্ছা, ক্যান্ডিডেট ঠিক না। অ্যাকচুয়ালি যার জনসংযোগ নেই, জনসংযোগবিহীন সংসদ, আমার মনে হয় এটা পার্টি দেখতে পারতো। এবারও কি দল আপনাকে টিকিট দিতে চেয়েছিল? নাম কি তালিকায় তৈরি হয়েছিল আপনার? জানি না, দল ভাবিনি, দেয়নি। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় কি বলছেন। অভিমানের কথা বলছেন, স্পষ্ট করে বলছেন হাওড়ার প্রার্থী তার পছন্দ হয়নি এবং মানুষের অভিমান হতেই পারে, অন্য অনেক মানুষের যেমন অভিমান হয় তারও হয়েছে, তার এই অভিমান যে স্বাভাবিক সেটাও বোঝানোর চেষ্টা করলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে অভিমানের কথা জানাচ্ছেন, সেই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাবুনকে এবার ভাই হিসেবে স্বীকার করতেই চাইলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বাবুন সম্পর্কে শুনবো। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না, আজ থেকে কোনো রিলেশন, আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়, তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাবুন বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন শুনছিলাম। প্রথমে আমাদের প্রতিনিধি অনুপম পাত্রর সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায়ের ফোনের কথোপকথন শুনিয়েছিলাম। তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ধমকের সুরে, এবং বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা যেভাবে বলেছিলেন সেটা শুনেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বয়ান সামনে আসার পর বাবুন বন্দ্যোপাধ্যায় এখন কি বলছেন একবার শুনে নিন। দেখুন, আমি লোভী না, আমি অভিমানী। দিদি আমার ভগবান, জীবনটা খেটে উঠেছি। ইভেন আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি, এখানে কারোর হাত বা কোনো পরিষেবা ছিল না। দেখুন, আমি লোভী না, আমি অভিমানী। দিদি আমার ভগবান, জীবনটা খেটে উঠেছি। ইভেন আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি, এখানে কারোর হাত বা কোনো পরিষেবা ছিল না। আমরা বাবুন বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছিলাম, তিনি বলছিলেন দিদি অভিভাবক, তাকে বকতেই পারেন, কিন্তু শুধু কি বন্দ্যোপাধ্যায় পরিবারই এই গোসা, তা তো নয়। আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতা, যারা তৃণমূলের নেতা বলে এতদিন ধরে পরিচিত ছিলেন, তাদের হঠাৎ করে গোসাটা যেন বেড়ে গিয়েছে। কবে থেকে জানেন? 10ই মার্চ জনগর্জন সভা। সেই জনগর্জন সভার পর যেখানে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল, সেখানে দেখা যায়নি অর্জুন
সিংকে, অর্জুন সিংকে তো ব্রিগেডে ছিলেন, কিন্তু সেই মঞ্চে তিনি হাঁটতে পারেননি, র্যাম্পে তিনি হাঁটতে পারেননি। সেই জায়গা থেকে এবার তিনিও চলে গেলেন গোসাঘরে। গোসাঘরে শুধু যাওয়াই নয়, এবার তিনি যেটা বলছেন যে ব্যারাকপুরে তিনি লড়বেন, কিন্তু কার বিরুদ্ধে লড়বেন তিনি বলছেন অবশ্যই পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বো, কিন্তু কোন প্রতীকে সেই রহস্যটা এখনো পর্যন্ত জিইয়ে রাখছেন অর্জুন সিং। আর অর্জুন সিং এর এই যে ধোঁয়াশা, কোন দলে রয়েছেন, কোন দলের হয়ে, কোন প্রতীকের হয়ে তিনি লড়বেন, সেই নিয়ে যে ধোঁয়াশা, সেই নিয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার প্রেক্ষিতে কি বলছেন অর্জুন সিং, শুনুন তাদের বক্তব্য। ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতার, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি। আপনার কথার আমার বেশি বলার দরকার নেই, এটা এর বিচার মানুষ করবে। আর মানুষ উনি সার্টিফিকেট যখন দিয়েই দিয়েছেন, তো আমি এটাই বলবো কি হ্যাঁ আমি বিজেপিরই সাংসদ, আমি লড়াই করব। প্রত্যেক ব্যাপারে আপনি জেনে যাবেন দু এক দিনের মধ্যে, কিন্তু অর্জুন সিং লড়ছেন এটা আপনি জেনে যাবেন নিশ্চিতভাবে। পার্থ ভৌমিক চোখে চোখ মেলাতে পারবে না। আমাকে শেষ অবধি ঝুলিয়ে ঝুলিয়ে আমাকে গলা কাটা হলো। দেখছেন তো তালিকাটা, বাবুন বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং, কিন্তু এখানেই শেষ নয় তালিকা। অভিমান আর গোসাঘরের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক, মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক, তার গলাতেও অভিমানের সুর। ইউসুফ পাঠানকে বহরমপুর আসনে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, কিন্তু দলের প্রার্থীকে হুমায়ুন কবির একেবারেই পছন্দ করছেন না, এবং এই প্রার্থী বাছাই যে তাদের পছন্দ নয় বা তাদের মতামত মেনে হয়নি, সেটা হুমায়ুন কবির একটুও রাগঢাক করছেন না, এবং অত্যন্ত জোর গলাতে জানিয়ে দিচ্ছেন পছন্দ নয়, এবং এই প্রার্থী নিয়ে যে লড়াও যাবে না সেটাও স্পষ্ট করে দিচ্ছেন। অর্থাৎ অভিমান তথা গোসাঘরের তালিকায় লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে আরও একজন হুমায়ুন কবির। শুনবো কি বলছেন হুমায়ুন। বর্তমানে নিয়ামত শেখ আর হুমায়ুন কবিরকে যেভাবে দলের রাজ্যের নেতৃত্বের একটা অংশ পদে পদে অসম্মান, আন্ডার এস্টিমেট করে চলছে, এর যোগ্য জবাব নিয়ামত শেখ আর হুমায়ুন কবির দেবে সময় মতো। এই অধীর চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না, সেটা এর আগে প্রমাণিত। আমরা শুনলাম হুমায়ুন কবির, তিনি যে কথাটা বলছেন, দলের বিধায়ক বলছেন দলকে তিনি জবাব দেবেন, কিন্তু এই যে জবাব দেওয়ার বিষয়টা, সেটা কি শুধু হুমায়ুন কবিরের নাকি? তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, যিনি রাজ্যসভার সাংসদ হিসেবে কাজ করে এসেছেন এবং যার প্রত্যাশা ছিল রাজ্যসভায় তার নাম প্রস্তাব করা হয়নি, কিন্তু লোকসভায় নিশ্চয়ই তিনি টিকিট পাবেন, এই আশাটা যে তার ছিল তিনি তো নিজেই জানিয়ে দিয়েছেন, কিন্তু ভয়ঙ্কর কষ্ট পেয়েছেন তিনি জানেন, এবং তিনি যে কষ্টটা পেয়েছেন, তার যে মনোকষ্ট, সেটা কিন্তু তিনি লুকিয়েও রাখেননি। একেবারে অকপটে তিনি বলেছেন তার দুঃখের কথা, তার মনোকষ্টের কথা। কি বলছেন তিনি, শুনুন। রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি, দলের হয়ে কথা বলেছি, বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি, দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি। সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে, কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয়, যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি, তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। মনে কষ্ট থাকলেও নিশ্চয়ই করে আশা হতে হলে কষ্ট তো লাগবে, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক এবং দলের সেনাপতি হিসাবে সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্বই আমি পালন করব, মনে যত কষ্ট থাক। শান্তনু সেন বললেন যে তিনি তার পেশাগত জীবনের বাইরে যতটুকু সময় পান, সব সময়টুকু তিনি রাজনীতিকে দিয়ে থাকেন, তৃণমূলকে দিয়ে থাকেন। সেই জায়গা থেকেও তিনি টিকিট পেলেন না, খুব কষ্ট পেয়েছেন। আর এরকমই কষ্টটা কে পেয়েছেন জানেন? রূপলী পর্দার আর এক তারকা, যাকে আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণের মধ্যেই, আপনারা দেখেছেন, তিনি আর কেউ নন, সায়ন্তিকা ব্যানার্জি।
অনেক দিনের রূপলী তারকা একজন, এবং অনেক দিন ধরে তৃণমূল দলটাও করছেন, বিধানসভা নির্বাচনের সময় থেকেই তিনি তৃণমূল দলটাও করছেন, এবং তার মনেও যে খুব কষ্ট সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি দলীয় পদও ছেড়ে দিয়েছেন। একটা প্রোফাইল তিনি ছিল, তার পোর্টফোলিও হোল্ডার ছিলেন, সেই জায়গা থেকে তার দলীয় পদটাকেও ছেড়ে দিয়েছেন। এবং তিনি কিন্তু এসেছিলেন ব্রিগেডের সেই জনগর্জনে 10ই মার্চ, তারও সেই সাজগোজ করে তিনি যখন সুন্দরভাবে হাসছেন এবং র্যাম্পের ধারে রয়েছেন, সেখানে গিয়েও তারপর তিনি সেই 42 জনের তালিকায় থাকলেন না, টিকিটটা হাতে পেলেন না, সেই জায়গা থেকেও কোথাও গিয়ে তার একটা অভিমান তো রয়েছে।